নমস্কার। আপনারা দেখছেন শিষ্যের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে বর্ষমুখর সকাল, আর সেই সকালে আমি বসে গেছি তোমাদের জন্য একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। বিশেষ করে চতুর্থ সেমিস্টার মিল বাংলার জন্য আমরা সাজেশনে দুটি গল্পের নাম বলেছিলাম, কাবুলিওয়ালা এবং ছুটি। তা পরীক্ষা যাওয়ার আগে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু সম্যক ধারণা থাকা দরকার, আর সেই সম্যক ধারণাটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরব। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই চ্যানেল তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। একটা লাইক দিলে তো খুব সমস্যা হয় না, অনেক পয়সা চলে যায় কি একটা লাইক দিলে। একটা লাইক প্রত্যাশা করি, কারণ তোমার একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহিত করে আগামী ভিডিও করার জন্য। আমরা বুঝতে পারছি কে আমাদের, কোন ছাত্রছাত্রী আমাদের ভিডিও দেখছে, অথচ লাইক করছে না, সাবস্ক্রাইব করছে না আমরা জানি, কিন্তু আমাদের তো কিছু করার নেই, জোর করে তো টেনে নিতে পারবো না। আমি তো এই কথা বলতে পারবো না যেটুকু আমার সেটুকু আমি কেড়ে নেব, ঈশ্বর আমাকে দেবে তবে আমি নেব, আসলে এ কথা দুর্বলরা বলে। দেখা যাক কবে আমি তোমার কাছ থেকে লাইকটা আমি কেড়ে নিতে পারি। তো আজকে আমরা আলোচনা করব ছুটি গল্প। এই ছুটি গল্পটা একটা অসাধারণ গল্প। এই ছুটির একটা তাৎপর্য আছে, গভীর তাৎপর্য। আমরা সেই তাৎপর্য নিয়ে আলোচনা করব। আমরা জানি 1299 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট গল্পটি প্রকাশ করেছিলেন একটা পত্রিকার মধ্য দিয়ে, আর সেই পত্রিকাটার নাম হলো সাধনা পত্রিকা। এবার আমরা জেনে নেব এই গল্পের পটভূমি বা ভিত্তিভূমিটা কোথায়, কি। এই গল্পের ভিত্তিভূমি হলো পদ্মার ঘাট। সেখানে সেই পদ্মার ঘাটের কাছে, নদীর চরের কাছে একটা নৌকার মাস্তুল পড়েছিল, আর সেই মাস্তুলটাকে কেন্দ্র করে কিছু ছেলে মেয়ে খেলা করছিল। আর এখান থেকেই এলো রবীন্দ্রনাথ ঠাকুরের মনে ছুটি গল্পের ভিত্তিভূমি। এবার আমরা আসব, আমরা আলোচনা শুরুতেই বলেছি পদ্মার ঘাট, সাজাদপুর। সেই ঘাটের কাছে অসংখ্য ছেলেরা খেলা করছিল, এবং তারা দেখে এই নদীর ঘাটের কাছে, অর্থাৎ পদ্মা নদীর ঘাটের কাছে একটা নৌকার মাস্তুল পড়ে আছে, আর সেই মাস্তুলটাকে নিয়ে গড়ানো খেলা তারা করতে উদ্যত হয়। এই যে ছেলেদের কথা আমরা বললাম, এই ছেলেদের দলের সর্দার হলো আমাদের ফটিক, অর্থাৎ আমাদের এই গল্পের নায়ক। তারা সিদ্ধান্ত নেয় যে এই মাস্তুলটাকে গড়িয়ে গড়িয়ে অন্যদিকে তারা নিয়ে যাবে, কিন্তু বাদ সাধে ফটিকের ভাই মাখন। এই মাখন ওই গুড়িটির ওপরে বসে থাকে, নাছোড়বান্দা, কিছুতেই সে এই গুড়ি থেকে নামবে না। অবশেষে ফটিক সহ অন্যান্য সাথীরা সেই গুড়িটাকে ধাক্কা মারে, গড়াই দিতে চায়। আর এই গড়াই দেওয়ার প্রাককালে ফটিকের ভাই মাখন মাটিতে পড়ে যায়। সে কোনো মতে মাটি থেকে উঠল, উঠে কোনো কথা ব্যয় না করে সপাটে ফটিকের কতগুলি চড় মারে। ফটিক কিন্তু সেদিন ভাইয়ের এই মার সহ্য করেছিল। অতঃপর আমরা দেখলাম এই ফটিক কিছু কাঠ ছেড়ে নিয়ে আধদোবা একটা নৌকা,
সেই নৌকায় গলিতে বসে সেগুলি চিবোতে থাকে। তখন এখানে কিন্তু ফটিক কিন্তু বড় হয়েও তার ছোট ভাইয়ের গায়ে এই মুহূর্তে হাত দিল না। অবশেষে আমরা দেখলাম ওই যে আমরা বলছিলাম একটা আদ্য বা নৌকার গলিতে বসে আছে, ওখান থেকে যখন ফটিক নিচে নেমে আসে তখন দেখলে একটা বিদেশি নৌকা সেই ঘাটের কাছে বাঁধে এবং একজন বিদেশি ভদ্রলোক ফটিককে জিজ্ঞাসা করে, চক্রবর্তীতে বাড়িটা কোথায়? ফটিক বলে, আমি জানি, আমি চিনি চক্রবর্তীদের বাড়িটা কোথায়। এরূপ অবস্থার মধ্যে সেই বিদেশি ভদ্রলোক চলে যেতে উদ্যত হয় এবং বাড়ি থেকে খবর আসে যে ফটিকের মা ফটিককে বাড়িতে ডেকেছে। ফটিক বাড়ি চলে যায়। বাড়িতে গেলে মা তাকে বলে, ফটিক, তুই কি মাখনকে মেরেছিস? ফটিক জানায়, মা মারিনি। কিন্তু এই সময় মাখন বলে দেয়, হ্যাঁ মা, দাদা মাকে মেরেছে। আর ঠিক এরূপ বলার সময় ফটিক গিয়ে তাকে মারে, ভাইকে অর্থাৎ মাখনকে মারে। মা সামনে আছে, বাধা তো দেবেই, বাধা দিতে যায়। ফটিক অগ্নি করে তার মাকে ঠেলা দিয়ে দেয়। ঠিক এইরকম একটা পরিবেশের মধ্যে সে বিদেশি ভদ্রলোক ফটিকদের বাড়ি আসে। এই বিদেশি ভদ্রলোক অন্য কেউ নয়, ফটিকের মায়ের দাদা অর্থাৎ ফটিকের মামা। মামা এসে দেখে ফটিক ভীষণ দুরন্তপনা, পড়াশোনা তার কোনো মন নেই। সে বোনকে জানায় ফটিককে সে শহর কলকাতায় নিয়ে যাবে, শহর কলকাতায় নিয়ে গিয়ে তাকে পড়াশোনা শেখাবে। এই কথা শুনে বালক ফটিক সবারই মনে আনন্দ আসবে, শহর কলকাতা যাবে, গ্রাম থেকে ছেড়ে অনেক গাড়ি, ট্রাম, বাস, ট্রেন, কোলাহল, চারিদিকে লোক হইচই করছে। গ্রামে তো এগুলো তো সম্ভব নয়। গ্রামে পশু পাখি, গাছপালা, মাটির ঘর, বৃষ্টি আসলে কাদা, এরূপ অবস্থা থেকে শহর কলকাতায় যাবে, আনন্দে তার মনটি আত্মহারা হয়ে ওঠে আমাদের ফটিকের। ফটিক চলে যায় তার মামার বাড়িতে। এখান গিয়ে ফটিক দেখে তার মামি 3 সন্তানকে নিয়ে বেশ সুখে শান্তিতে ছিল। একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে মামি তার সংসার জীবন, তার পারিবারিক জীবন সব অতিবাহিত করছিল। আর ঠিক এইরকম পরিবেশের মধ্যে আর একজন গেও, কথা বলতে পারে না, অশিক্ষিত, তার বাড়িতে আসায় মামি আর যাই হোক একটু বিরক্ত বোধ করল। করাটাই স্বাভাবিক, তার ছেলেদের লেখাপড়া শিখে বড় করছে, একটা অন্য পরিবেশ, এই গেওর কাছ থেকে তারা কি শিখবে? হয়তো অন্য কিছু বাজে কিছু, খারাপ কিছু তারা শিখতে পারে। তাই মামি সেদিন একটু বিরক্ত বোধ করেছিল। অবশেষে এই ফটিককে স্কুলে ভর্তি করে দেয় তার মামা। কিন্তু এখনো কিন্তু সেই একই জিনিস আমরা পরিলক্ষিত করি, পড়াশোনা করতে তার মন চায় না, সে খেলাধুলো করতে চায়, অনাবিল আনন্দ সৃষ্টির উন্মাদনায় সে মেতে থাকতে চায়, পড়াশোনা তার মন থাকে না। অবশেষে এও দেখলাম স্কুলে আমাদের ফটিক তার বইপত্র সব হারিয়ে ফেলে, কিন্তু মামিকে সে কথা বলতে পারছিল না ভয়েতে। আর বইপত্র হারিয়ে যাওয়ার ফলে স্কুলে মাস্টার মশাইরা প্রতিদিন তাকে প্রহার করত।
আর সেই প্রহার সহ্য করতে না পেরে ফটিক একদিন তার মামিকে জানায়, মামি, আমার বইগুলো হারিয়ে গেছে। তৎক্ষণাৎ মামি বলে ওঠে, আমি প্রতিদিন তোমাকে বই কিনে দিতে পারবো না। সেদিন ফটিক একটু কষ্ট পেয়েছিল। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। মামির কাছ থেকে অন্য কিছু সে আশা করছিল, স্বাভাবিক তো। আমরা মামা মামির কাছ থেকে আমরা অন্য কিছু আশা করি, একটু ভালোবাসা। সেই ভালোবাসা কিন্তু মামার বাড়ি গিয়ে মামির কাছ থেকে কিন্তু কোনোদিন পাইনি। এরূপ অবস্থার মধ্যে সে সহ্য করতে পারছিল না এই বন্দি জীবন। কলকাতার গ্রাম থেকে শহরে চলে এসে একদম পুরো বন্দি, খাঁচায় বন্দি হয়ে গেছে। তার কিছু ছিল না, কিছু করার নেই। না আছে বন্ধু, না আছে উন্মুক্ত বাতাস, মুক্ত আকাশ। এই বন্দি জীবন কিন্তু আমাদের ফটিক থাকতে চাই। এরূপ অবস্থার মধ্যে আমরা দেখি ফটিক জ্বরে আক্রান্ত হয়েছে। আর সেই জ্বরে আক্রান্ত হয়ে প্রলাপ ভুগতে থাকে রাতের। মামা তার কাছে আসে, তার কপালে হাত বুলিয়ে দেয়। তখন আমাদের ফটিক তার রক্তবর্ণ চক্ষু মেলে ধরে তার মামার দিকে, মামাকে জানায়, মামা, আমার ছুটি হয়েছে কি? সেদিন কিন্তু মামা ফটিকের কোনো কথার উত্তর দেয়নি, দিতে পারে না। শুধুমাত্র সেদিন তার মামা তাকে জানায়, তোর মাকে খবর দিয়েছি, মা এসে যাবে। কিন্তু এই দুরন্ত পনা আমাদের ফটিক, প্রচন্ড জ্বর, সে ঘরে থাকতে চায়নি। ঠিক এর বর্ষা বাদল দিনে রাতে ফটিক কিন্তু তার মামার ঘর থেকে বেরিয়ে যায়। সকালে উঠে ফটিক দেখে, সকালে উঠে তার মামা দেখে ফটিক নেই। চারিদিকে তিনি খোঁজ খবর লাগালেন, কোথাও তিনি ফটিককে খুঁজে পেলেন না। নিরুপায় হয়ে তার মামা পুলিশকে খবর দেয়। পুলিশ ফটিকের খোঁজ খবর নিতে থাকে। আর সেদিন সন্ধ্যাবেলায় ফটিককে নিয়ে পুলিশের গাড়ি তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। প্রবল জ্বর তার, এখানে সে ভুলভাল ভুগতে থাকে। এরূপ অবস্থার মধ্যে আমরা আরো প্রত্যক্ষ করলাম, তার মাও এসে গেছে। তখন তার মা ফটিককে বলছে, ওরে ফটিক, ওরে আমার বাপ ধন, কোথায় গিয়েছিল? ফটিক কিন্তু উত্তর দিতে পারেনি। এরূপ অবস্থার মধ্যে তার মামা ডাক্তার ডেকেছিলেন, কিন্তু ডাক্তার তার রোগ নির্ণয় করে সঠিক ওষুধ দিয়ে তাকে ধরে রাখতে পারেনি। অবশেষে আমরা দেখলাম এই ফটিক মৃত্যুর মুখে চলে গেছে। ফটিকের মৃত্যু হয় এই জ্বরে। আসছে আমাদের এই সমাজ, এই সংসার জীবন থেকে, এই ব্যাকুলতার জীবন থেকে, এই হানাহানির জীবন থেকে সে মুক্তি নিয়েছিল, সে ছুটি নিয়েছিল। জীবনের মতন ফটিক আর আমাদের মধ্যে ফিরে আসবে না। আর রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গল্পের নামকরণ করেছিলেন ছুটি, গল্পের ভিত্তিভূমি, পটভূমি, বিষয়বস্তুর নিরিখে আমরা অবশ্যই বলতে পারি
এই গল্পের নামকরণ অর্থাৎ ছুটি নামকরণ অবশ্যই সার্থকতা পেয়েছে। আমাদের এই আলোচনা, এই গল্পের যে ভিত্তিভূমির কথা বললাম, যে তোমার মনের মধ্যে একটু রেখাপাত করে, প্লিজ কমেন্টস, এইটুকু আশা করি। তবে আজকে আসি, আবার অন্য দিন অন্য কোনো ভিডিও তোমার সাথে আমার আবার ঠিক দেখা হবে।